তো আমি তোমাদেরকে বলছিলাম যে আমরা যখন প্রফিট এবং লসের ম্যাথটা করব, পাশাপাশি আমরা এক্সারসাইজ 2.2 এই ম্যাথটা দেখতেছি। আমরা এই ম্যাথটা, কারণ কি এটা আসলে প্রফিট লসের সাথে সাথে আমাদের ইউনিটারি মেথডেরও বিষয় আছে, ইউনিটারি মেথডের। তো দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে এই যে আর হচ্ছে প্রফিট লস এগুলো একসাথে করবো। তো আপাতত আমরা এটা রাখতেছি। দেখতে পাচ্ছি যে এখানে বলছে যে ডিউ টু 14 holes 2/7% fall in the price, 10 more bananas are available at Taka 420. If 14 holes 2/7% of a number is 10, determine the number. তো আমরা যদি নাম্বারটাকে x ধরে নেই, তাহলে 14 holes 2/7% of x equals to 10। এখান থেকে আমি জাস্ট x এর ভ্যালুটা বের করবো, তাহলে আসলে হয়ে যাবে। তো এই নাম্বারটা তোমরা পারবা। ওকে, যদি তোমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিস করো এই নাম্বারটা তোমরা পারবা। বি নাম্বারটা একটু বোঝার বিষয় আছে। দেখো যে 13 এর এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 ডজন অফ ব্যানানা অ্যাট প্রেজেন্ট। তো এখানে বলছে যে ডিউ টু 14 হোলস 2/7% ফল ইন দ্য প্রাইস, মানে 14 হোলস 2/7%, এটা মানে আমরা জানি কি যে 14 হোলস 2/7/100, এটা জানি না। তো এখন যদি আমি বলি এইটা মানে হচ্ছে আমার ফল অফ প্রাইস, ফল ইন দা প্রাইস, যাই বলো যে ফল, আপাতত ফল নাম দিচ্ছি। আর এই 100টা হচ্ছে আমার যেই টাকায় ছিল সেই টাকা। ঠিক আছে, তো ফল করতেছে 100 টাকায় 14 হোলস 2/7 টাকা। তো আমি এখন লিখতে পারি এভাবে, ইন টাকা 100, প্রাইস ফলস টাকা 14 হোলস 2/7, আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 98 প্লাস 2, মানে 100/7 টাকা। ঠিক আছে, তাহলে ইন টাকা 1, প্রাইস ফলস টাকা 100/7 × 100। আচ্ছা, কারো যদি কনফিউশন থাকে যে 7 × 100 কেন হয়েছে, এটা নিয়ে কারো কনফিউশন আছে? একটু বলো তো, 100/7 × 100 কেন লিখছি, এটা নিয়ে কারো কনফিউশন আছে? No, আচ্ছা, sir. আমি একটু বলি। দেখো যে 100/7 ডিভাইডেড বাই 100, এটাকে আমরা কি লিখতে পারি? 100/7 ইন্টু 1/100। দ্যাটস ওয়াই আমরা একবারে 100/7 × 100 লিখবো। আচ্ছা, আমরা ডিভাইড কেন স্যার, করছি? এটা 1/100 লেখা, সরি, 1/7 লেখা যাচ্ছে না একবারে? কোনটাকে? হ্যাঁ, লিখতে পারবো। হ্যাঁ, তুমি লিখতে পারো, কাটাকাটি করলে তো লিখতে পারবা, এটা সমস্যা নেই। এখন আমি যেটা বলতেছি সেটা শোনো, যে আমরা কেন ডিভাইড করতেছি, কেন আমরা মাল্টিপ্লাই করতেছি না, এই জিনিসটা বুঝবো আমরা একটু পরে। আপাতত এটা ডিভিশন হয়েছে, এটা ডিভিশন বুঝবো, কেন মাল্টিপ্লাই করতেছি কেন ডিভিশন করছি আমি এই ম্যাথটা বোঝানোর পরে বুঝাচ্ছি। আচ্ছা আসো, দেওয়ার পর ইন আমাকে বলছে যে আর 10 মোর ব্যানানাস আর অ্যাভেলেবেল অ্যাট টাকা 420। তাহলে আমি এখন লিখবো ইন টাকা 420, প্রাইস ফলস হচ্ছে টাকা 100 ইন্টু 420/7 ইন্টু 100। তো 100 দিয়ে 100 কাটো, 7 দিয়ে স্যার, 420 60 কাটো, আসবে। 60 আসবে। হ্যাঁ, তাহলে আসবে টাকা 60। তাহলে দেখো যে 420 টাকায় যদি 60 টাকা ড্রপ হয়, মানে আমি এখন মনে করো যে দোকানে গেছি, আমি আজকে ডেট হচ্ছে কত তারিখ, 20 তারিখ, ধরো যে আজকে 20 তারিখে আমি দোকানে গেছি। দোকানে গিয়ে 420 টাকা দিয়ে যতগুলো কলা কিনছি, আজ থেকে 1 সপ্তাহ পরে গিয়ে 420 টাকায় আমি আরো 10 টাকা, 10টা কলা বেশি কিনতে পারছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে 1 সপ্তাহ পরে, কথাটা তো বলে দেওয়া নাই, ধরো যে 1 সপ্তাহ পরে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে আরো 10টা কলা বেশি কিনতে পারতেছি। তাহলে 1 সপ্তাহ পরে যাওয়ার পরে আমি যা বুঝতেছি যে আগে যতগুলো কলা কিনছিলাম সেই কলার দাম আসলে যত যত আছে তার থেকে 60 টাকা কমে গেছে, ফল করছে 60 টাকা। তাহলে আমি এখন বলতে পারি না যে আমি যেহেতু 60 টাকা বেশি রাখতে পারছি, মানে আমি 420 টাকা নিয়ে গেছি। আগে মনে করো যে আমি 10টা কলা কিনতেছি, 10টা না, আমি ধরো যে আগে 20টা কলা কিনতেছিলাম 420 টাকায়, ধরো যে আগে আমি 20টা কলা কিনতেছিলাম 420 টাকায়। দেখা যাচ্ছে যে ওই 420 টাকায় আমি নিয়ে গেছি, কিন্তু দেখা গেল যে 60 টাকা আমার এখনো পকেটেই থাকলো। 20টা কলার দাম এখন 260 টাকা হয়ে গেছে। তাহলে এই যে 60 টাকা যেটা আছে, এই 60 টাকা আমার এক্সট্রা থাকতেছে, সেই 60 টাকা দিয়ে আমি এক্সট্রা আরো কিছু কলা কিনতে পারছি। তাহলে এখন আমি কি বলতে পারি যে এক্সট্রা কলা কিনতে পারছি 10টা বেশি।
10টা বেশি কলা কিনতে পারতেছি, আবার আমার 60 টাকা পড়ে আছে। তার মানে আমি বলতে পারি এই যে 60 টাকা যেটা আছে সেটাই হলো 10টা কলার বর্তমান দাম বা প্রেজেন্ট প্রাইস। এটা বুঝতে পারছো সবাই? জি যে স্যার। কেন প্রেজেন্ট প্রাইস? কারণ আমার 60 টাকা পড়ে আছে, আগে যে টাকাটা ছিল, যে টাকা দিয়ে আমি কলাগুলো কিনতেছিলাম, তার থেকে আমি 10টা কলা বেশি কিনতে পারতেছি। আবার আমার পকেটে ছিল এক্সট্রা 60 টাকা, তাহলে ওই এক্সট্রা 60 টাকা দিয়ে তো আমি 10টা কলা কিনছি। সেটাই আমি এখন লিখবো যে নাও প্রেজেন্ট প্রাইস, যদি অ্যাট প্রেজেন্ট বলতে আমি একবার শর্টকাটে প্রেজেন্ট প্রাইস অফ 10 ব্যানানাস ইজ 60 টাকা। টাকা 60। হ্যাঁ, এই তো ভেরি গুড। তাহলে প্রেজেন্ট প্রাইস অফ 1 ব্যানানা ইজ 60 বাই টাকা ওয়ান, 60 বাই 60/10। 10। হ্যাঁ, 10। আবার এখানে বলতে 1 ডজনের কথা, তাহলে হচ্ছে প্রাইস অফ 12। 1 ডজন মানে হচ্ছে আমরা জানি, সরি ব্যানানা, 1 ডজন মানে আমরা জানি 12 ব্যানানা। সেটা আমি বলতে পারি 60 × 12/10। তো 10 দিয়ে যদি আমি 60 কাটি তাহলে 6 × 12 72। হচ্ছে 72। তাহলে 72 হচ্ছে আমার আনসার। কারণ আমাকে বলতে যে টু মেক আ প্রফিট অফ 33 হোলস 1/3%, what should be selling price of each dozen of banana? তো সি নাম্বারটা, সি নাম্বারে বলছে যে টু মেক আ প্রফিট অফ 33 হোল 1/3%। তো প্রফিট যখন আমরা বলতেছিলাম 5%, তখন আমি বলছিলাম যে কস্ট প্রাইস হয় 100, প্রফিট হয় হচ্ছে 5। তাহলে 33 হোল 1/3% যদি থাকে তখন আমরা বলবো কি কস্ট প্রাইস হচ্ছে কি হবে 100, প্রফিট হচ্ছে 33 হোল 1/3। এটা বলতে পারি না? জি স্যার। তাহলে আমি এটা কি লিখতে পারি, এট 33 হোলস 1/3% প্রফিট কস্ট প্রাইস ইকুয়াল টু টাকা 100, সরি 100 প্রফিট হচ্ছে টাকা 33 হোল 1/3, যেটা আসলে লিখতে পারি টাকা 100/3। দেন সেলিং প্রাইস, আমরা জানি কি প্রফিটের ক্ষেত্রে সেলিং প্রাইস হয় হচ্ছে কস্ট প্রাইস প্লাস প্রফিট। তাহলে আমি সিপি প্লাস প্রো লিখে দিলাম শর্টকাটে। সিপি কি, সিপি হচ্ছে 100, প্রো হচ্ছে 100/3 টাকা। তাহলে আলটিমেটলি হচ্ছে এটা 400/3। কেন 400? তাহলে 3 × 100 মানে 300, 300 প্লাস 100 মানে 400, আর নিচে থাকছে 3, 400/3। তাহলে সেলিং প্রাইস পাচ্ছি আমি 400/3। তাহলে আমি লিখতে পারি কি, ইফ কস্ট প্রাইস ইজ সিপি, সিপি ইজ টাকা 100, সেলিং প্রাইস কত পাইছি এটা পাইছি না, তাহলে এসপি উইল বি, আচ্ছা তোমার তো ইংলিশ পড়তেছো তাই না? ইংলিশ পড়তেছো না? তো ইংলিশে জি স্যার। ইফ কন্ডিশনাল প্রশ্ন, ইফ এর কন্ডিশন, যে ইফ এর পরে যদি আমার হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকে, পরে গিয়ে আমার কি হবে, ফিউচার টেন্স হবে, ফিউচার ইনডিফিনিট হবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে ফিউচার ইনডিফিনিট হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো যে ইফ সিপি ইজ টাকা 100, ইফ এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে এসে অবশ্যই উইল বি হবে, এখানে কিন্তু এসপি ইজ লিখতে পারবা না। বুঝা গেছে? জিরো কন্ডিশনালে লিখতে পারবো অবশ্য, ফার্স্ট কন্ডিশনে এটা কন্ডিশনাল অনুযায়ী এটা উইল বি হবে। তো যাই হোক, টাকা 400/3, if সিপি is টাকা 1, এসপি will be টাকা 400/3। এখানে 3 × 100 হবে। ওকে, আবার ইফ সিপি is, এখন আমরা বলতে যে সেলিং প্রাইস অফ ইচ ডজন অফ ব্যানানা, একটু আগে আমরা কস্ট প্রাইস 72 অফ হবে এখানে। 1 ডজন পাইছিলাম, সেটা কত ছিল 72। তাহলে কস্ট প্রাইস আমি লিখতে পারি টাকা 72, সেলিং 72। প্রাইস হবে হচ্ছে টাকা 400 × 72 ডিভাইডেড বাই 3 × 100। 100 দিয়ে 400 কাটো 4, 3 দিয়ে 72 কাটো কত হয় 24, তাহলে টাকা 96। 96। হ্যাঁ, টাকা 96, এটা হচ্ছে আমার আনসার। আচ্ছা, তো আমরা তো শিখতেছিলাম ইউনিটারি মেথড। তো ইউনিটারি মেথডে আমরা বলছিলাম যে কখন মাল্টিপ্লাই হবে কখন ডিভিশন হবে, এটা আমি তোমাদের এখন শেখাবো। তো আমি দুটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, একটা এক্সাম্পল এখানেই আছে, যে দেখো যে তুমি একটা জিনিস কিনতেছো 100 টাকায়, তাহলে তার বিক্রি করতেছো তাহলে 400/3 টাকায়। তাহলে যখন সেই জিনিসটা যখন তুমি একটাই কিনবে, তার মানে কি, তাহলে তার সেলিং প্রাইস তো কমে যাবে, তাই না? তুমি একটা জিনিস 100 টাকায় কিনতেছো, সেটা বিক্রি করছো 400/3।
তাহলে সেই জিনিসটা যখন তুমি 1 টাকায় কিনছো, তার মানে তুমি বিক্রি করতেছো 400/3 খুব কম টাকায়। তো যখন কম হবে তখন আমাদের ডিভাইড হবে, যখন আমাদের বেশি হবে তখন আমাদের মাল্টিপ্লিকেশন হবে। এটা কেন দেখো, তো ধরো যে আমি লিখতেছি 8 people do a work in, ধরো 10 days, তাহলে 1 person do a work in, ধরো যে একটা কাজ, এটা গ্রুপ টাস্ক, তোমাদের স্কুলে তো গ্রুপ টাস্ক করায়, এটা গ্রুপ টাস্ক দিছে, গ্রুপ টাস্ক দিছে যে মনে করো যে কিছু একটা বানাইতে হবে, প্রজেক্ট ওয়ার্ক টাইপ দিল। তো প্রজেক্ট ওয়ার্কটা যখন তোমাদের গ্রুপ টাস্ক দিল, সবাই মিলে 8 জন মিলে করতেছো কাজটা, 10 দিনের জন্য তোমাদেরকে সময় দেওয়া হয়েছে। কিন্তু তুমি বলতেছো যে না, তোরা 8 জন করবি না, আমি একাই করবো। তুমি গ্রুপ টাস্কটাকে একাই করতেছো, যখন তুমি একাই করছো তোমার দেখা যাবে 10 দিনের থেকে বেশি সময় লাগছে। কারণ কি, সবার কাজ আলাদা আলাদা ভাগ করে দেওয়া। তো তুমি সেই কাজটা যখন 10 দিনের থেকে বেশি, অবশ্যই তোমাকে সময় লাগবে বেশি। তো 10 দিনের থেকে যেহেতু বেশি সময় লাগতেছে, তাহলে যখন বেশি, তার মানে আমরা মাল্টিপ্লাই করবো। বুঝতে পারছো কেন আমরা মাল্টিপ্লাই করতেছি? তো যখন আমরা বেশি, মানে যে জিনিসটা আছে তার থেকে যখন বেশি হবে, সেটা তোমার দিন হতে পারে, সেটা তোমার খাবার হতে পারে, সেটা তোমার রাস্তা হতে পারে, সেটা তোমার আহ পানির বোতল হতে পারে, যখন বেশি হবে তখন হবে মাল্টিপ্লিকেশন, যখন কম হবে তখন হবে এরকম ডিভিশন। আমরা একটা এক্সাম্পল দেখি। এই দেখো, এই যে বলছে 10 person ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 days, এখানে 7 days লিখছে, এখানে আবার 9 days লিখছে, তো এটা মেনলি 9 days, তাহলে 1 person লিখছে, পার্সন হবে ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 9 to 10 days। কেন? কারণ 10 জন মিলে একটা কাজ করতে পারে 9 দিনে, তার মানে একজন যদি করে তাহলে সময় বেশি লাগবে, সময় যেহেতু বেশি লাগবে তাহলে মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, ইন স্টুডেন্ট মেস অফ 50 students দেয়ার ইজ ফুড ফর 4 days, হাউ মেনি ডেজ উইল ডু ফর 20 students? তো দেখো, 50 স্টুডেন্ট একটা খাবার খাচ্ছে হলো 4 দিনের জন্য। মনে করো 50 জনের তোমার গেস্ট আসছে, 50 জন মিলে তোমার খাবার খাচ্ছে 4 দিনের জন্য। এখন 50 জনের মধ্যে সবাই চলে গেল, তাহলে তুমি থাকতেছো, মানে 49 জন চলে গেছে, শুধু তুমি আসো। তাহলে খাবার তো তোমার চলে যায়নি, খাবার তো সেম খাবারই আছে। 50 জনের খাবার তুমি কি 4 দিনে খেতে পারবা? পারবো না। 4 দিনে কমে খেতে পারবা? পারবো না। অবশ্যই 4 দিনের বেশি সময় লাগবে তোমার খেতে, যেহেতু বেশি সময়, এই কারণে 50 × 4 করতেছি। তো আমি বলছি যে বেশি হলে মাল্টিপ্লিকেশন হবে, কম হলে ডিভিশন হবে, এই জিনিসটা মাথায় রাখবা। তো দেখো যে 50 × 4, 200 days। তো আবার 20 স্টুডেন্ট আসতেছে, তো যেহেতু 200 জনের 200 দিন লাগতেছে তোমার একজনের জন্য, তাহলে 20 জনের জন্য আরো নিশ্চয়ই কম সময় লাগবে, এই কারণে 20 এসে এখানে ডিভিশন হয়ে গেছে, যাচ্ছে 10 days। আচ্ছা গেল, এরকম করেই আসলে সবগুলো করতে হবে। মোটামুটি সবগুলো এই টাইপেরই, যে দেখো 20 workers ক্যান dig a pond in 15 days, হাউ মেনি ওয়ার্কার্স ক্যান dig the pond in 20 days? তো 15 days যদি করতে পারে 20 পার্সন, তাহলে একদিনে করতে হবে 20 × 15 পার্সন। কেন? কারণ যে তোমার 15 দিন মিলে কাজ করতেছে 20 জন, তাহলে একদিনে কাজ শেষ করতে হবে। একটা কাজ 15 দিনের জন্য তুমি রেখে দিচ্ছ 20 জনকে, তাহলে ওই কাজটাই শেষ করতে হবে একদিনের মধ্যে। তার মানে কি, তোমার মানুষ বেশি লাগবে না, তোমার লোক বল বেশি লাগবে না, হিউম্যান বেশি লাগবে না, তো মানুষ বেশি লাগবে। দ্যাটস ওয়াই আসলে আমার 20 × 15 হচ্ছে, যেহেতু মানুষ বেশি লাগতেছে। আবার আমি সময়টাকে বাড়াই দিচ্ছি, একের জায়গায় এখন 20 দিন করছে, তাহলে সময় বাড়াই দিচ্ছি, তাহলে আমার তো কম মানুষ নিয়ে কাজ করলে হচ্ছে। তো 20 × 15 ÷ 20, এটা আসলে 15%। ওকে, ব্যাপারটা হচ্ছে এরকম। এরকম করে করলে আসলে সবগুলো হবে। সবগুলো ম্যাথ করবা বাসার মধ্যে, যেগুলো আসলে ইম্পর্টেন্ট সেগুলো আমি করা দিচ্ছি। যে এক্সাম্পল 18, ঠিক আছে, এইটা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট। দেখো, বলে দেওয়া হচ্ছে যে এ এন্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days and 20 days respectively. In how many days এ এন্ড বি টুগেদার ক্যান ডু দ্যাট পিস অফ ওয়ার্ক? মানে এ করতেছে 12 দিনে, বি করতেছে 20 দিনে, মানে 20 days-এ। তাহলে এ এবং বি যদি কাজটা একসাথে করতো, তাহলে কতদিন সময় লাগতো? এখন এই যে এই জায়গায় একটু বোঝার বিষয় আছে। দেখো, এখানে আছে 12 দিন, এখানে আছে 20 দিন, 20 দিন। তার মানে কি, আমি তো তুলনা করতে পারি না। আমি তোমাদেরকে বলছি, যখন আমরা কোনো কিছু তুলনা করব, তখন অবশ্যই সিমিলার কোয়ান্টিটি থাকতে হবে, সেম কোয়ান্টিটি থাকতে হবে, সেম ইউনিট থাকতে হবে, ইউনিটও সেম থাকতে হবে, সেম তোমার কোয়ান্টিটিও থাকতে হবে। ওকে, তো যেহেতু আমাদের এখানে 12 days আছে আর 20 days আছে, এই জিনিসটাকে আমরা সিমিলার কোনো কিছু আনার জন্য 1 ডে-তে আনবো। তো লিখতেছি যে এ ইন 12 days ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক, এটাকে ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক না লিখে ক্যান ডু ওয়ান পার্ট অফ আ ওয়ার্ক লিখতে পারো, পার্ট অফ আ ওয়ার্ক।
ঠিক আছে, ধরো যে 1 পার্ট, আমরা পুরো কাজটাকে 1 ভাগ হিসেবে নিচ্ছি বা 1 পার্ট হিসেবে ধরতেছি, তাহলে 1 পার্ট অফ 1। তাহলে এ 1 ডে তে করতেছে কতগুলো, কত পার্ট, 1/12 পার্ট। কেন 1/12 পার্ট? কারণ 12 দিনের জন্য মানে ও কাজটা 12 ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে একদিনে নিশ্চয়ই সে তাহলে 12 ভাগের 1 ভাগ করবে। তো এই কারণে 1/12 পার্ট অফ আ পিস অফ ওয়ার্ক। এরপরে এগেন বি ইন 20 days ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক, বা এখানে আমি লিখতে পারি সেম কাজটা এখানে আমি লিখতে পারি যে 1 পার্ট অফ আ ওয়ার্ক। তাহলে বি একদিনে করতে পারবে 1/20 পার্ট অফ আ পিস অফ ওয়ার্ক। ঠিক আছে, পিস অফ ওয়ার্ক হবে, অফ আ পিস ওয়ার্ক লিখতে পিস অফ ওয়ার্ক হবে। তো 1/20 পার্ট, তাহলে দেখো এখানে বি হচ্ছে 1 ডে, এ হচ্ছে 1 ডে, তাহলে কি আমরা দুইটা সিমিলার কোয়ান্টিটি পেয়েছি। তো যেহেতু 1 ডে মিলে যাচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এ এন্ড বি টুগেদার ইন 1 ডে ক্যান ডু 1/12 প্লাস 1/20। কেন আমরা যোগ করতেছি? কারণ একটা কাজ একদিনে করতেছে 1/12 এ, আর একটা মানে সেম কাজই 1/20 পার্ট করতেছে বি একদিনে। তাহলে একদিনেরই হিসাব, কিন্তু করতেছে দুইজন মিলে। যখন দুজন মিলে করতেছে তার মানে এটা হবে অবশ্যই যোগ। তো 1/12 প্লাস 1/20 যোগ করার পরে পাচ্ছি আমি 2/15 পার্ট। তাহলে একদিনে পাচ্ছে 2/15 পার্ট। তাহলে 2/15, আমি যখন রিভার্সে চিন্তা করি যে 2/15 পার্ট তারা একদিনে করতেছে, এটাই লিখবে দেখো, যেটা 2/15 পার্ট করতেছে একদিনে, তাহলে টোটালটা মানে 1 পার্ট করবে, তাহলে তারা 15/12, জাস্ট উল্টাই যাবে। তাহলে 7 হোল 1/2 days। এটা কি সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো এটা? Yes. Yes, sir. আচ্ছা, এটা গেল। এখন 20 নাম্বার এক্সাম্পলটা দেখি, এটা একটু আমরা ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। ধরো এই রাস্তাটা এখানে বলছে যে আ কন্ট্রাক্টর মেড এন এগ্রিমেন্ট টু কমপ্লিট 100 কিলোমিটার রোড। তো এই রাস্তাটা আমি বলতেছি 100 কিলোমিটার। এখন বলতে যে 20 days এর মধ্যে করতে বলছে, রিক্রুটিং 250 laborers, হি কমপ্লিটেড 62.5% কনস্ট্রাকশন ওয়ার্ক অফ দ্য রুট। তাহলে ধরো এটা যদি পুরোটাই 100% হয়, তাহলে মনে করো এটা আচ্ছা একটু বেশি ছোট হয়ে গেল, মোটামুটি এইটা হবে হচ্ছে 62.5%। তোমরা গেমস খেলো না, গেমস এর মধ্যে লেখা থাকে না যে 2% লোডিং, 3% লোডিং, 4% লোডিং। তো ধরো মোটামুটি এটা 100% লোডিং দেখাচ্ছে। 100% যদি লোডিং হয়, তাহলে 62.5% লোডিং হতে গেলে অবশ্যই এতটুকু পর্যন্ত আসা লাগবে। তো এই কারণে আমি এতটুকু দিলাম। সেটা যদি 62.5% বলতে পারি পুরো রাস্তার যে যতটুকু আছে সেটাকে। আচ্ছা, এখন বলতে যে ইফ দ্য ফার্স্ট কোয়ান্টিটি ইজ 62.5% অফ দ্য সেকেন্ড কোয়ান্টিটি, হোয়াট উইল বি সেকেন্ড কোয়ান্টিটি ইজ টু ফার্স্ট কোয়ান্টিটি। এটা তোমার পারবা, এটা অলরেডি আমরা শিখে আসছি। বি নাম্বারে আসো। বি নাম্বারে বলছে যে ইফ 100 laborers ওয়ার রিক্রুটেড, হাউ মেনি কিলোমিটার্স অফ রোড উড বি কনস্ট্রাক্টেড ইন 15 days। মানে 100 লেবারার যদি আমি দিচ্ছি, তাহলে কত কিলোমিটার রাস্তা তৈরি হবে 15 দিনে। তাহলে 250 লেবারার ছিল, সেই লেবারার হয়ে গেছে 100। ঠিক আছে, এখন 250 লেবারার 10 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করছে সেটা এখন আমরা দেখবো। তো আমাদের বলে দেওয়া ছিল যে 62.5% কনস্ট্রাকশন করে ফেলছে। টোটাল কনস্ট্রাকশন ছিল 100 কিলোমিটারের। তাহলে 62.5% অফ 100 কিলোমিটার কত কিলোমিটার, এটা এখন আমাকে বের করতে হবে। তাহলে ম্যাথটা করতে হবে যে 62.5% অফ 100 কিলোমিটার দিয়ে দেখি কিভাবে করতে ওরা। যে হেয়ার 62.5% অফ 100 কিলোমিটার। কেন? কারণ 250 লেবার করছে সেই কাজটা 10 দিনে। তো এই কারণে আমরা করতেছি যে 62.5% অফ 100 কিলোমিটার ইকুয়ালস টু 100 × 62.5/100। এটাকে 62.5%-এ 62.5/100 লিখতে পারি, সেটাই আমার 100 দিচ্ছে এখানে। 100 100 কেটে গেলে 62.5 কিলোমিটার। তাহলে এই যে যতটুকু অংশ আছে সেটাকে আমরা লিখতে পারি 62.5 কিলোমিটার, এই যে এতটুকু আছে। তাহলে 250 লেবার করতেছে 62.5 কিলোমিটার রাস্তার কাজ 10 দিনে। তাহলে এখন আমাকে বলছে 15 দিনে 100 জন লেবারার কত কিলোমিটার করবে। তাহলে এটাই লিখবে যে 250 লেবারার করতেছে 10 দিনে 62.5 কিলোমিটার অফ রোড, লিখলো। তাহলে একটা লেবারার, দেখো লেবারার ছিল 250, সেখানে লেবারার কমে গেছে। তাহলে রাস্তা তো সেম আছে, সময়ও সেম আছে, সেম সময় কনস্ট্যান্ট দিনে, কিন্তু মানুষ কম। তাহলে মানুষ যখন কমে যায়, কাজটা কি তোমার মানে
আরো বেশি করতে পারবে মানুষ, না সেম কাজ করতে পারবে, নাকি কম কাজ করতে পারবে? অবশ্যই 250 জন মানুষ যে কাজটা করতো তার থেকে কম কাজ করবে একজন মানুষ। তো এই কারণে কম মানে হলো ডিভিশন, এই কারণে ডিভিশন করছে, মানে ডিভাইড করছে একটা টাইম। 62.5 ডিভাইডেড বাই 250। আবার একজন লেবার করতেছে একদিনের কাজ, তাহলে চিন্তা করো যে 10 দিনে যে কাজটা করতো একদিনে নিশ্চয়ই আরো কম কাজ করবে, যেহেতু কম তার মানে ডিভিশন, তো 250 হবে এটা। 250 into 10, কেন 250 into 10? কারণ 62.5 ডিভাইড বাই 250 ডিভাইড 10 যদি হয়, মাল্টিপ্লাই করে দিলে 1/10 হয়, সেই 10টা নিচে লিখছে একবারে 250 into 10। বুঝা গেছে? এরপরে হচ্ছে 100 লেবার আছে কথা বলছে, তাহলে একজন লেবারার থেকে 100 লেবারার হয়ে গেছে, তার মানে মানুষ বাড়ছে, তাহলে মানুষ বাড়লে কাজও বাড়বে। তো এই কারণে দেখো এখানে 100 মাল্টিপ্লাই করছে। আবার 1 ডে থেকে 15 ডেজ করছে, মানে সময়ের থেকে মানে একদিনের জায়গায় এখন 15 দিন করছে, মানে সময় বাড়ছে। তা সময় বাড়লে কাজও বাড়বে, সেই কারণে 15 মাল্টিপ্লাই করছে। বুঝা গেছে? এরপরে কাটাকাটি করে 37.5 কিলোমিটার পাচ্ছি, মানে 100 লেবার আর 15 দিনে আসলে 37.5 কিলোমিটার করতে পারছে। এটা সবাই বুঝতে পারছো? কেউ আসলে যে বুঝো নাই? এমন কেউ আসলো যে বুঝো নাই? আচ্ছা, নাই। এরপরে 3 নাম্বারটাতে বলছে যে শো দ্যাট দ্য ওয়ার্ক উইল ফিনিশ অ্যাহেড অফ 4 ডেজ বা 4 ডেজ অফ দ্য শিডিউল টাইম। মানে তোমাকে যে শিডিউল টাইম দিছে, যে 20 ডেজ এর যে শিডিউল টাইম দেওয়া হয়েছে, এই 20 ডেজ এর থেকে 4 দিন আগে কাছে শেষ হয়ে যাবে, বেসিক্যালি 16 দিনের কাছে শেষ হয়ে যাবে, এটা প্রমাণ করতে বলছে। শো করতে বলছে মানে প্রমাণ করতে বলছে। তো এটা দেখি কিভাবে করতে হবে। আমার মানুষটা আছে 250, তারা 62.5% কনস্ট্রাকশন করছে 10 ডেতে। 62.5% মানে কি 62.5 কিলোমিটার, তাহলে আমি এটা বলতে পারি না 62.5 কিলোমিটার কাজ করছে 10 দিনে, বা 10 দিনে করছে 62.5 কিলোমিটার কাজ। তাহলে 100 কিলোমিটারের কাজ কতদিনে করতে পারে এটা যদি বের করি তাহলেই হয়ে যাচ্ছে। অথবা তুমি মনে করো যে বাকি কতটুকু আছে সেটা করলেও হয়ে যাবে, একই জিনিস। বুঝতে পারছো? তুমি যদি এটা কাজ করতে পারো এখানে, সরি, 62.5 কিলোমিটার কাজ করতেছে 250 জন 10 দিনে, তাহলে 1 কিলোমিটারে কাজ করবে তারা 10/62.5 ডেজ, 37.5 কিলোমিটার। কেন? কারণ 100 থেকে মাইনাস করতে হবে। তুমি যদি লিখো এখানে 100 কিলোমিটার দিয়ে, তাও হবে। কেন? আমি তোমাকে একটু বলি, দেখো বইটা তো বুঝতে পারছো আই হোপ, যে আমি যদি লিখি যে 62.5 কিলোমিটার ক্যান বি কনস্ট্রাক্টেড ইন 10 ডেজ, 1 কিলোমিটার ক্যান বি কনস্ট্রাক্টেড ইন 10/62.5 ডেজ। এখন মনে করো 100 কিলোমিটার, পুরো রাস্তাটা কত ছিল? 100 কিলোমিটার ক্যান বি কনস্ট্রাক্টেড ইন 10 into 100/62.5 ডেজ, তাই না? তাহলে এখন যদি আমি এটা করতে চাই, কাটাকাটি করলে দেখা যাবে যে এটা আস্তে আস্তে 10 into 100 into 10 হবে। কেন 10 হবে? কারণ এখানে 62.5 আছে, ডেসিমালের পরে যতগুলো ডিজিট থাকে ততগুলো শূন্য তার সামনে এক দিয়ে আমাদের গুণ করতে হয়, মানে মাল্টিপ্লাই করতে হয়, সেই কারণে আমি উপরে 10 মাল্টিপ্লাই করছি। ডেসিমালের পরে একটা ডিজিট আছে, এই কারণে একটা জিরো তার সামনে 1। বুঝা গেছে? আর নিচে থাকবে 625। তো উপরে আসতেছে আমার 10, 100, 10, যেটাকে আসলে আমি একবারে বলতে পারি 10,000। তো 625 এর সাথে যদি আমি 6 মাল্টিপ্লাই করি তাহলে আসলে, সরি 16 মাল্টিপ্লাই করি, তাহলে আসলে আমার 10,000 আসে। তো এটা আমি 16 একবারে লিখে দিলাম। ঠিক আছে? যদি তোমরা কাটাকাটি করো তাহলে পাবা, সমস্যা নাই। তো 16 একবারে আমি লিখে দিলাম। তাহলে দেখো দেখো যে 100 কিলোমিটারের কাজ তারা 16 একবারে করতে পারছে, 16 ডেজে করতে পারতেছে। তাহলে আমার কনস্ট্রাকশনের কাজ আসলে ছিল 20 ডেজের, এই যে এখানে 20 ডেজের কথা বলে দেওয়া আছে। তাহলে কনস্ট্রাকশনের কাজ 20 ডেজের কথা কথা বলা ছিল, বাট আমি কাজটা শেষ করছি 16 ডেজে। তাহলে আমার এক্সট্রা কতদিন বাকি থাকতেছে? 4 ডেজ। বুঝা গেছে? তো সেটা তুমি দেখাই দিবা যে 20 - 16, যেটা হচ্ছে 4 ডেজ এক্সট্রা আমার থেকে যাচ্ছে। তার মানে আমি বলতে পারি যে আমার কাজটা শেষ হয়ে যাবে অ্যাহিড অফ 4 ডেজ অফ দা শিডিউল টাইম। অথবা তুমি যদি বইয়ের মতো করে করতে চাও, যেখানে বলে দেওয়া আছে যে যে 62.5 কিলোমিটারের কাজ অলরেডি 10 দিনে হয়ে গেছে, তাহলে কাজ বাকি আছে কতটুকু? 37.5 কিলোমিটার কাজ বাকি আছে। তাহলে টাইম কতটুকু বাকি আছে? আগে 10 দিনে অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে 10 দিন বাকি আছে। তাহলে 62.5 কিলোমিটার কাজ করছে 10 দিনে, 1 কিলোমিটারের কাজ করতেছে 10/62.5 ডেজে, তাহলে 37.5 কিলোমিটারের কাজ করতেছে 10 into 37.5 ডিভাইড বাই 6250, যেটা আসলে কাটাকাটি করলে করলে হয় 6 দিন।
তাহলে 6 দিন থাকতেছে, আর আমার এক্সট্রা টাইম ছিল 10 দিন, তাহলে 10 - 6 হচ্ছে 4 ডেজ। বুঝতে পারছো সবাই? কার কোনো কনফিউশন আছে? No, sir. আচ্ছা, তো তোমাদের এটা তোমাদের ইচ্ছা, তোমরা কিভাবে করবা, যে যেভাবে পারো সে সেভাবে করলেই হবে। তো এটা যদি তুমি 10 × 100 × 10 ডেজ 325 দিয়ে ডিভাইড করো, সেটা 16 আসবে। সেই 16টা তুমি 20 থেকে মাইনাস করবা, তাও হবে, অথবা এইভাবে করলেও হবে। ওকে। আচ্ছা, তো এই হলো আমাদের এক্সাম্পলের মধ্যে কঠিন গুলো। এক্সারসাইজের ম্যাথ গুলো সবগুলো একই রকম, জাস্ট আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের কমে যায় তাহলে হবে ভাগ, যদি আমাদের বেড়ে যায় তাহলে হবে মাল্টিপ্লিকেশন। তো এখানে, হ্যাঁ, সাহিল শামস, শামস বলো। স্যার আমাদের হচ্ছে যে এই এক্সারসাইজ 2.3 এর লাস্ট অঙ্কটা আমার একটু সমস্যা আছে স্যার। আরেকবার বলো, সরি। 2.3 এর একদম শেষের অঙ্কটা 29 নাম্বারটা। আচ্ছা, সেটাতে আমি আসতেছি, সেটাতে আমি আসবো। 29 নম্বরটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, তোমরা হোমওয়ার্ক করো, নেক্সট দিন আমি এটা করে দিবো, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, চেষ্টা করো বাসায়, বুঝতে পারছো? এটা নিয়ে আমি আলোচনা করবো পরে। আপাতত আমরা যেটা বলতেছিলাম, দেখো যে 15, 16, 17, 18, 19 এগুলো সবই সহজ, 20ও পর্যন্ত পারবা। আমি 21 নম্বরে নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। কেন চাচ্ছি দেখো, যে 9 ওয়ার্কার্স, আমি যা যা দাগাচ্ছি একটু দেখো, যে 9 ওয়ার্কার্স, এটা হচ্ছে 9 ওয়ার্কার্স ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ। আচ্ছা স্যার, এটা না, এটা না, এটা 25 নাম্বার, এটা না, এটা পারবা, এটা সেম নিয়ম। এটা বাদ। এটা দেখো, যে ওয়ার্কিং 10 আওয়ার্স ডেইলি, রবিন ক্রসেস 480 কিলোমিটার ইন 12 ডেজ। হাউ মেনি ডেজ? সো হাউ, এটা আমি করলাম, ক্যান হি ক্রস 360 কিলোমিটার ওয়াকিং 9 আওয়ার্স ডেইলি? সো 10 হয়ে গেছে 9 আওয়ার্স, মানে 10 আওয়ার্স হয়ে গেছে 9 আওয়ার্স, 480 কিলোমিটার হয়ে যাবে 360 কিলোমিটার। 12 ডেজ হচ্ছে হাউ মেনি ডেজ, বেসিক্যালি হাউ মানে আমরা কতটুকু বের করবো এটাই। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের তিনটা কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তিনটা কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেলে আমরা অলরেডি এটা করে আসছি, যে তিনটা কোয়ান্টিটি দেখো, এখানে 250 লেবার হয়ে গেছে, 100 লেবার, 10 ডেজ হয়ে গেছে 15 ডেজ, 620 মানে 62.5 কিলোমিটার হয়ে গেছে 37.5 কিলোমিটার। তো তিনটা কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তিনটা কোয়ান্টিটি চেঞ্জ হওয়ার ক্ষেত্রে আমরা 4টা লাইন নিচ্ছিলাম। কেউ পারলে 3টে লাইনে করতে পারবে, কেউ পারলে 2 লাইনেও করতে পারবে, কেউ পারলে তোমার 5 লাইনেও করতে পারবে। বাট আমি তোমাদেরকে 5 লাইনে করার জন্য সাজেস্ট করবো। কেন করবো সেটা একটু দেখি। কারণ ডিভিশন হবে নাকি মাল্টিপ্লিকেশন হবে এটা সহজে বুঝতে পারি না আমরা। এটা সহজে বোঝার জন্য 25 নাম্বারটা আমরা আসি। আমরা এভাবে লিখবো, যেহেতু আমাদেরকে 10 ডেজ বের করতে বলছে, তো আমি এভাবে লিখবো যে ওয়ার্কিং 10 আওয়ার্স ডেইলি, হি প্রসেস 480 কিলোমিটার ইন 12 ডেজ। তাহলে আমি যদি এখানে লিখি ওয়ার্কিং 1 আওয়ার ডেইলি, কমা হবে অবশ্যই, হি ক্রসেস 480 কিলোমিটার আমি রাখলাম ইন 12। আচ্ছা দেখো, যে আমি প্রতিদিন 10 ঘন্টা হাঁটতেছিলাম, 480 কিলোমিটারই হাঁটতেছিলাম, তখন আমার 12 ঘন্টা লাগতেছিল। কিন্তু আমি 480 কিলোমিটারই হাঁটতেছি, কিন্তু প্রতিদিন হাঁটবো আমি 1 ঘন্টা করে। তাহলে কি আমার সময় বেশি লাগবে না? তাহলে বেশি মানে কি, 12 × 10 ডেজ। আবার ওয়াকিং 1 আওয়ারই আমি রাখি ডেইলি, হি ক্রসেস, এখন আমি 480 কিলোমিটারের জায়গায় 1 কিলোমিটার নিচ্ছি ইন। তাহলে আগে ছিল 480 কিলোমিটার, এখন আমার তো রাস্তা কমে আসতেছে, তাহলে রাস্তা যেহেতু কমে আসছে তার মানে কি আমার সময় কম লাগবে। তাহলে 12 × 10 ডিভাইডেড বাই, সময় যেহেতু কম লাগবে তাহলে ডিভাইড হবে, কম লাগলে ডিভাইড, ডিভাইড করতেছি। আবার ওয়াকিং আমি এখন পাচ্ছি হলো 9 আওয়ার্স, তো 9 আওয়ার্স সময় আমি বাড়াই দিলাম ডেইলি, হি ক্রসেস, আমার রাস্তা সেমই আছে, তার মানে কি আগে 1 ঘন্টা হাঁটতেছিলাম, এখন 9 ঘন্টা হাঁটছি প্রতিদিন। তাহলে কি আমার আরো কম সময় লাগবে, তাহলে আমি আবারও ডিভাইড হবে। এখন ওয়াকিং 9 আওয়ার্স ডেইলি, হি ক্রসেস, দেখো যে 360 কিলোমিটার হচ্ছে, তার মানে কি রাস্তা বেড়ে গেল, তাহলে আমাদের সময় বাড়বে। তাহলে 12 × 10 × 360 ডিভাইডেড বাই 480 × 9। তো আমি যদি 120 দিয়ে 480 কাটি তাহলে হয় 4, 120 দিয়ে 360 কাটি তাহলে হয় 3,
9 দিয়ে যদি আমি 3 কাটি তাহলে হয় এখানে 3, 3 দিয়ে যদি আমি 12 কাটি তাহলে হয় 4, এই 4 দিয়ে যদি আমি এই 4 কাটি তাহলে 1 1 করে হয়, তাহলে আমার বাকি থাকতেছে ভিতরে 10টা, তাহলে আনসার হবে 10 ডেজ। বুঝতে পারছো সবাই এটা? Yes, কার sir. কোনো কনফিউশন আছে? নো স্যার। আচ্ছা, 25 না, বাকিগুলো সবগুলো হচ্ছে একই রকম করে। আমি একটু তোমাদেরকে 28 নাম্বারটা দেখাবো। দেখো এখানে বলে দেওয়া আছে যে টু মেন ক্যান ডু দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক দ্যাট থ্রি বয়েজ ক্যান ডু। Two men can do the same amount of work that three boys can do. Four men and 10 boys together can do a piece of work in 21 days. In how many days will 6 men and 15 boys do that one? তো এখানে টু মেন কাজ করতে পারে থ্রি বয়েজের সমান, তাহলে আমি এটা কি লিখতে পারি যে টু মেন ইকুয়ালস টু থ্রি বয়েজ। আচ্ছা, দেখো যে 4 মেন আছে, 10 বয়েজ আছে, 6 মেন আছে, 15 বয়েজ আছে। তো এইখান থেকে আসলে আমরা সেম অ্যামাউন্টের কোনো কিছু পাই না। আমাদেরকে সেম অ্যামাউন্ট আনতে গেলে সবগুলোকে হয় বয়েজে নিয়ে যেতে হবে, সবগুলোকে না হলে আমরা মেনে নিয়ে যেতে হবে। তো 2 মেন 3 বয়েজ আছে, সেটাকে এখন আমি যদি লিখি যে 1 ম্যান ইকুয়াল টু 3/2 বয় বা বয়েজ লিখলেও হবে, বয়েজটাই রাখি আমরা কারণ 1-এর থেকে তো বেশি আসতেছে। এরপরে আমি যদি পাই 4 মেন, কারণ এখানে 4 বলে দেওয়া আছে, 4 মেন ইকুয়ালস টু 3/2 ইন্টু 4 বয়েজ। 2 ইকুয়ালস টু কত হবে? 6 বয়েজ। তাহলে এখন আমাকে বলছে যে 4 মেন অ্যান্ড 10 বয়েজ টুগেদার, তাহলে আমি 4 মেন প্লাস 10 বয়েজ যদি লিখি এটা ইকুয়ালস টু কেবে, তাহলে 4 মেনের জায়গায় আমরা 6 বয়েজ লিখতে পারি। ইকুয়ালস টু আছে এখানে ইকুয়াল দিই, তাহলে 4 মেনের জায়গায় 6 বয়েজ ইকুয়াল 6 বয়েজ প্লাস 10 বয়েজ, যেটা আসলে 16 বয়েজ হয়। আবার এখানে 6 মেন আর 15 বয়েজের কথা বলা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি হলো 2 মেন ইকুয়ালস টু 3 বয়েজ, দেয়ারফর 1 ম্যান ইকুয়ালস টু 3/2 বয়েজ। দেয়ারফর এখানে যদি 6 মেনের কথা বলা হচ্ছে 6 মেন ইকুয়ালস টু 3/2 ইন্টু 6 বয়েজ, এটা আসলে 2 দিয়ে কাটলে এটা হয় 3, 3 টাইমস 9 বয়েজ। তাহলে 9 বয়েজ পেলাম। সেম ভাবে আমরা লিখবো যে 6 মেন 15 বয়েজ মানে হলো 6 মেন প্লাস 15 বয়েজ ইকুয়ালস টু 6 মেনের জায়গায় লিখবো আমি 9 বয়েজ প্লাস 15 বয়েজ, যেটা আসলে 24 বয়েজ আছে। তাহলে চিন্তা করো এই কোশ্চেনটাকে যদি আমরা এখন একটু দাঁড়াও, যদি আমরা এই কোশ্চেনটাকে একটু মডিফাই করি, মডিফাই করতেছি যে ধরো যে 4 মেন অ্যান্ড 10 বয়েজ এর জায়গায় 16 বয়েজ বলতেছি, কারণ কি আমরা 4 মেন অ্যান্ড 10 বয়েজ এর জায়গায় 16 বয়েজ, তাহলে 16 বয়েজ টুগেদার ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 21 ডেজ। ইন হাউ মেনি ডেজ উইল 6 মেন অ্যান্ড 15 বয়েজ এর জায়গায় আমরা পাইছি কত? 24 বয়েজ, তাহলে 24 বয়েজ করতেছি। তাহলে দেখো 16 বয়েজ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 21 ডেজ, ইন হাউ মেনি ডেজ উইল 24 বয়েজ ডু দ্যাট ওয়ার্ক। তাহলে ম্যাথটা এখন আমাদের জন্য ইজি হয়ে গেল। তো আমরা এখন লিখবো কিভাবে, যে নাও ইন 21 ডেজ। তো যেহেতু মানুষ কমে যাচ্ছে, কাজ তো সেম থাকতেছে, তার মানে কি সময় বেশি লাগবে। 24 বয়েজ ক্যান ডু ওয়ার্ক ইন 21 into 16/24 ডেজ। তো 21 ডে যখন আমি 24 কে কাটবো, 7 অ্যাকচুয়ালি 7 বলছি 3 দিয়ে কাটতে পারি, তাহলে হবে 7, 3 দিয়ে কাটলে এটা হবে 8, 8 দিয়ে 16 কাটলে হয় 2, 7 2 টাইমস 14 ডেজ। বুঝতে পারতো কিভাবে করছি এটা?
বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? নো স্যার। আচ্ছা, তো 29 নাম্বারটা আমি হচ্ছে তোমাদের সবাইকে এখন দিব হচ্ছে হোমওয়ার্ক। কেন দিতে হচ্ছে হোমওয়ার্ক? কারণ তোমাদের ফ্রেন্ড অলরেডি শামস, যে হচ্ছে এটা নিয়ে প্রবলেম ফেস করতে, আমি অবশ্যই এটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছিলাম। সবাই প্রবলেমটা ফেস করো, ঠিক আছে? নিজে চেষ্টা করো, আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি। শামস, তোমাকে যদি একটা ধারণা দিই, তোমাকে যদি একটা আমি ক্লু দিয়ে দিই, তুমি বাসায় একবার চেষ্টা করো, বুঝতে পারছো? ঠিক আছে, বাসায় একবার চেষ্টা করো, আমি তোমাদের জাস্ট ক্লু দিয়ে দিচ্ছি। ক্লু দিয়ে দিচ্ছি সবাইকে, বাসায় চেষ্টা করবা। চেষ্টা করার পরে, তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, চেষ্টা করার পরে যদি না পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে নেক্সট দিন করে দেবো। নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে? তো আমি একটু ক্লুটা দেখি, দেখো বলছে যে আলিফ ক্যান রায়াত। স্যার এইচডব্লিউ আপনাকে কই পাঠাবো? SW ওই যে গ্রুপে পাঠিয়ে দিবা। ওকে স্যার। আচ্ছা, রায়াত, আলিফ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 20 days। খালিদ ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 30 days। তো ব্যাপারটা অনেকটা আমরা এ এবং বি, এ এন্ড বি এর কাহিনী যখন পড়ছিলাম, অনেকটা সেম ভাবে পড়ছিলাম না? যে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 20 days, বি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক ইন 30 days। এই টাইপের আমরা পড়ে আসছিলাম উপরে। খুব সম্ভবত এই যে এটা, এই যে এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 20 days। ব্যাপারটা হচ্ছে এখন এখানে আলিফ আর খালিদ নাম চলে আসছে, ঠিক আছে? তো দেখো, আলিফ করতেছে 20 days, খালিদ করতেছে 30 days। Their daily wages are 500 and 500 and টাকা 400 রেসপেক্টিভলি। মানে আলিফের জন্য ডেইলি ওয়েজ হচ্ছে 500, খালিদের জন্য ডেইলি ওয়েজ হচ্ছে 400, কারণ রেসপেক্টিভলি মানে হচ্ছে আমরা জানি সিরিয়ালটা মেনটেন থাকে। তাহলে আফটার ওয়ার্কিং 3 days টুগেদার, খালিদ কমপ্লিটেড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক অ্যালোন। মানে খালিদ বাকি কাজটা একাই করলো। মানে প্রথম দিনে, মানে প্রথম 3 দিনে আলিফ এবং খালিদ একসাথে কাজ করছে। এরপরে আলিফ চলে গেছে, তারপরে বাকি কাজটা খালিদ করছে। তাহলে এখন বলছে যে হোয়াট পার্ট অফ ওয়ার্ক ক্যান আলিফ এন্ড খালিদ ডু ইন 1 day। এ নাম্বারটা অনেকটা আমাদের এ এবং বি যখন কাজটা করছে সেম না? যে এভাবে বলতে পারি, ইন 20 days আলিফ ক্যান ডু 1 part অফ দ্য ওয়ার্ক, ইন 1 day আলিফ ক্যান ডু 1/20 part অফ দ্য ওয়ার্ক। ব্যাপারটাকে ধরতে পারছো সবাই? যদি কোথাও কনফিউশন হয় অবশ্যই হ্যান্ড রেজ করবা। এভাবে বলবা যে in 1 day Alif can, sorry, in 20 days Alif can do 1 part of the work। তাহলে in 1 day Alif can do 1/20 part of the work। In 30 days Alif can do 1 part of the work। In 1 day Alif can do 1/30 part of the work। তাহলে in 1 day togetherly they can do the work, বা Alif and Khalid can do the work লিখে জাস্ট 1/20 প্লাস 1/30 দিব। তাহলে আমার একদিনে কতটুকু হয়ে যাচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝা গেছে? বুঝতে পারছো সবাই? ইয়েস। ইয়েস স্যার। আচ্ছা, তো এরপরে মনে করো বলছে যে ইন হাউ মেনি ডেজ ডিড দ্য ওয়ার্ক গেট ফিনিশড। তো এখানে একটা জিনিস বলছে যে আফটার ওয়ার্কিং 3 days টুগেদার, আফটার ওয়ার্কিং 3 days টুগেদার খালিদ কমপ্লিটেড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক অ্যালোন। তার মানে কি, একদিনে তারা করতেছিল ধরো যে 1/20 প্লাস 1/30, এটা অ্যাকচুয়ালি সাম আপ করলে হয় হচ্ছে 5/6। কেন? কারণ 20 এবং 30 এর এলসিএম হলো 60। তো 60 দিয়ে তুমি হচ্ছে, সরি 60 বলছি, 600 তুমি যদি এখন করো উপর দিয়ে, তাহলে হচ্ছে তুমি দেখতে পারবা মোটামুটি 5/6 আসবে। ওকে, তাহলে সরি, তো এখানে হচ্ছে 60 আসবে, আর এখানে হচ্ছে তোমার 3 আর 2 যদি যোগ করি আমি, তাহলে 5 আসতেছে। তাহলে 5/60 হবে, সরি, দেখ 2 বলেছে, 5/60 হবে। তা অ্যাকচুয়ালি এটা আসলে 1/12 হচ্ছে, তাই না? তাহলে 1/12 হচ্ছে তোমার পার্ট করতেছে কে? খালিদ এবং আলী একদিনে। এখন আমাকে বলা হচ্ছে 3 দিন তারা কাজটা করছে। তাহলে একদিনে যদি তারা 1/12 পার্ট করে, একদিনে যদি তারা 1/12 পার্ট করে, মাথায় ভালো মতো ঢুকাও, আমি আবার বলতেছি, একদিনে যদি তারা 1/12 পার্ট করে, তাহলে তারা 3 দিনে কতটুকু করবে? 3 × 1/12 করবে না? 12 দিয়ে 3 কাটবে, তাহলে 1/4 পার্ট। তাহলে 1/4 পার্ট অলরেডি তারা একসাথে করে ফেলছে। তাহলে বাকি কতটুকু আছে বলো তো?
বাকি আছে 3/4 পার্ট। তাহলে বাকি যেহেতু 3/4 পার্ট আছে, সেই বাকি কাজটা কি করছে? খালিদ। তাহলে এখন আবার জিনিসটা মাথায় আনো যে খালিদ 1/30 পার্ট করে হচ্ছে একদিনে, 1 পার্ট করে হলো 30 দিনে। ঠিক আছে, তাহলে 3/4 পার্ট করবে কত দিনে? কি মনে হয়? 30 × 3/4, তারপরে কাটাকাটি করলে যা আসবে তাই হবে। তো 30 × 3/4 যেটা আসবে, যত দিন আসবে, সেই দিনটা আমি কার সাথে অ্যাড করব? 3 দিনের সাথে অ্যাড করব। কেন? কারণ 3 দিনে তো আমার 1/4 পার্ট করতেইছি, খালিদ বাকি 3/4 পার্টটা করতেছে। তো সেই খালিদের দিনের সাথে খালিদ এবং আলিফ যতগুলো দিন মানে একসাথে কাজ করছে, সেটা যোগ করলে তো আমি বলতে পারবো যে ইন টোটাল এতদিনে কাজ করছে। তো বি নাম্বার স্যার, বুঝতে পারছো? আমি মুখে মুখে বলতেছি, তোমরা কি বুঝতে পারতেছো নাকি পারতেছো না, এটা একটু বলো। বুঝা গেছে? যদি তোমরা মনে করো যে বুঝতে পারতেছি না, আমি যদি মনে করো যে স্যার হোমওয়ার্ক দিয়ে না করেই দেন, তাহলে আমি করে দিব, সমস্যা নেই। রেসপন্স করতে হবে, রেসপন্সিভ হোক। স্যার 1/12 পার্টটা আসলে একটু কোনখান থেকে সেটা একটু বুঝে দিতে পারবেন? আচ্ছা, 1/12 পার্টটা কোনখান থেকে আসছে? 1/12 পার্টটা আসতে হলো, খালিদ করতে হলো 30 ডেজে 1 পার্ট। তাহলে 1 ডেতে তাহলে খালিদ কতটুকু করছে? মাহাদি বলো তো দেখি। খালিদ যদি 30 দিনে এক অংশ করে বা 1 পার্ট করে, তাহলে একদিনে কত পার্ট করছে? স্যার 30। দেখো আমি বলতেছি বলতেছি এই যে খালিদ ক্যান ডু ইন 30 ডেজ, বা ইন 30 ডেজ খালিদ ক্যান ডু 1 পার্ট, যেটা যেভাবে লিখতে পারো, সমস্যা নেই। তারপর খালিদ ক্যান ডু ইন 1 ডে। এখন বলো, 1/30 পার্ট না? 30 পার্ট না এটা না? জি স্যার। আবার সেম আলিফের ক্ষেত্রে কি 20 ডেজে যদি সে 1 পার্ট করতে পারে, তাহলে 1 ডেতে কত হবে? 1/20 পার্ট করবে না? জি স্যার। তাহলে খালিদ এবং আলিফ একদিনে কতটুকু কাজ করে? তাদের নিশ্চয়ই সামেশনটা, যেটা আমরা এ এবং বি এর ক্ষেত্রে দেখলাম, মনে আছে মাহাদি? জি স্যার। সেই দূরে হাম আপ করলে আসলে 1/12 আসে, বুঝা গেছে? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। তো তোমাদের জন্য আমি এটা আপাতত হোমওয়ার্ক রাখতেছি, যেহেতু আর কোনো রেসপন্স পাইলাম না, তোমাদের হোমওয়ার্ক রাখতেছি, নেক্সট দিনে আমি এটা করে দিব। বাট আমি মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি বি নাম্বার। ঠিক আছে? তো যদি মনে করো যে স্যার আমি এখন বুঝতে পারি নাই, আবার রিপিট করলে ভালো হয়, তুমি হচ্ছে আমার এই রেকর্ডিং যে ক্লাসটা থাকবে, সেই রেকর্ডিং ক্লাসটা তুমি আবার চেক করবা। ওকে? তো আমি আর রিপিট হ্যাঁ সামস। স্যার হোমওয়ার্ক কোথায় এবং কবে, কতক্ষণের মধ্যে জমা দিব? চেষ্টা করবা কালকের মধ্যে জমা দেওয়ার। ঠিক আছে? জি স্যার। ওকে। আমি তো বেশি বেশি বড় হোমওয়ার্ক দিচ্ছি না, ছোট হোমওয়ার্ক দিচ্ছি। হ্যাঁ সিরাজ। স্যার 28 নম্বরে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ম্যান থেকে বয়েসে কনভার্ট করবো না বয়েস থেকে ম্যানে, মানে এটা কি আমার ইচ্ছা আচ্ছা, মতো? এটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারবা, কিন্তু একটা জিনিস চিন্তা করো যে বয়স থেকে ম্যানে করতে গেলে দেখা যাচ্ছে যে স্যার মাঝে মাঝে ফ্র্যাকশনে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছি। ফ্র্যাকশনে আসলেও কিন্তু ভুল হবে না। বাট ফ্র্যাকশন তুমি একটা জিনিস চিন্তা করো যে মানুষ কেটে ফেলতেছো তুমি এক কথায়। যে ধরো আহ আহ 10টা বয়সের কথা চিন্তা করো, যে 3 বয়েস ইকুয়ালস টু 2 মেন, তাহলে 10 বয়েস ইকুয়ালস টু কি হবে? 2 × 10/3 হচ্ছে, যেটা আসলে 20/3। কাটাকাটি করলে কি হয়? যে 6 হোলস 2/3। তুমি চিন্তা করো যে 6 জন মানুষ তুমি আস্থা রাখতেছো, মানে আত্ম রাখতেছো, আর একজনকে তুমি 3 ভাগে 2 ভাগ রাখতেছো। তো এটা জিনিসটা একটু উইয়ার্ড না? স্যার তুমি যদি মেনে করো সমস্যা নাই, আসলে ভুল হবে না, তুমি ওভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট জিনিসটা একটু উইয়ার্ড স্যার হয়ে যায়, দ্যাটস। হ্যাঁ স্যার তাহলে বলো। বুঝবো কিভাবে কখন যে মানে বুঝবা কিভাবে? ফ্র্যাকশনে এখন আসবে বলি শোনো, যদি না বুঝো, তুমি যদি একবার শুরু করে ফেলো, তুমি যেহেতু মেন দিয়ে শুরু করে ফেলো, নর্মালি তোমাদের মেন দিয়ে করলে আসলে বয়সটা তোমার এটা ইন্টিজারই থাকে। যদি শুরু করে ফেলো, আর কাটাকাটি করার দরকার নেই, ওভাবে করে আসবে, কোনো সমস্যা হবে না, কারণ জিনিসটা তো একই। বুঝা গেছে? সিরাজ, বুঝতে পারছো? Yes. সিরাজ। ইয়েস স্যার। ওকে, তো এইভাবে করতে পারবা। তো এই হলো আমাদের 29-এর অবস্থা। আমরা হচ্ছে 29টা রেখে দিচ্ছি তোমাদের জন্য। এক্সামের সিলেবাস হচ্ছে চ্যাপ্টার টু মানে হচ্ছে এক্সারসাইজ 2.1, 2.2, 2.3 ইনক্লুডেড। বুঝতে পারছো? চ্যাপ্টার 2 পুরোটা।
এটা হচ্ছে ক্লাস 6 এর। আবার আমি রাখতেছি এক্সারসাইজ 2.1টা আবার রাখতেছি, কারণ কি তুমি চ্যাপ্টার 2 মানে 2.1 2.2 2.3, তো 2.1 2.2 করতে গেলে আমার অবশ্যই রেশিও অফ মাল্টিপল কোয়ান্টিটিজও শিখতে হবে, যেটা অলরেডি শিখছো, বাট আমি আবার প্র্যাকটিস করানোর জন্য 7 ও ক্লাস 7 এরটাও আমি এটা রাখতেছি যে এক্সারসাইজ 2.1। তো তোমাদের জন্য সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 2 মানে এক্সারসাইজ 2.1 2.2 2.3 ক্লাস 6 এর বই থেকে, আর এক্সারসাইজ 2.1 ক্লাস 7 এর বই থেকে। ওকে, এটা তোমাদের জন্য সিলেবাস। ওকে, আচ্ছা আমরা একটু, যেহেতু আমাদের কাছে এখনো সময় আছে, আমরা একটু ক্লাস 7 এর বইয়ের যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। ওকে, শেষ করেছিলাম হচ্ছে আমরা এই ম্যাথটা দেখেছিলাম, আমি বলছি যে এক্সাম্পলের প্রত্যেকটা ম্যাথই আমরা দেখবো। কেন দেখবো? কারণ এক্সাম্পলের ম্যাথগুলো রিপিট করা হয়েছে আমাদের সামনে। তো এক্সাম্পলের ম্যাথটা দেখো, বলে দেওয়া আছে যে হোয়েন আ পারসন সেলস আ বক্স অফ গ্রেপস, গ্রেপস মানে কি? আঙ্গুর। ঠিক আছে, যে আমরা আঙ্গুর বিক্রি করতেছি, মানে একটা পার্সন যে 2750 টাকায়, দেয়ার ইজ আ লস অফ টাকা 450 ইফ ইট ইজ সোল্ড ফর টাকা 3600, হোয়াট ইজ দ্য প্রফিট অর লস? মানে তুমি একটা আঙ্গুরের বক্স অবশ্যই কিনছো, ঠিক আছে, কেনার পরে সেটা বিক্রি করতেছো 2750-তে, কিন্তু তুমি কস্ট প্রাইসটা জানো না, এটা কোশ্চেন মার্ক। কিনছো, ধরলাম যে সেটা টাকায় কিনছি, ঠিক আছে, ধরলাম একটা টাকায় কিনছি, সেটা বিক্রি করতেছে 2750-তে, বিক্রি করার পরে আমি লস পাচ্ছি হলো 450। যেহেতু আমি লস পেয়ে গেলাম, তাহলে 2750 টাকা যেহেতু আমি কিনছি, সরি বিক্রি করতেছি, আর আমার লস আসতেছে, তাহলে আমি জানি যে কস্ট প্রাইস ইকুয়ালস টু লস প্লাস সেলিং প্রাইস। তো এটাই লিখছি, সেলিং প্রাইস অফ গ্রেপস হচ্ছে 2750, লস আসতেছে আমার 450, কস্ট প্রাইস আমি পাচ্ছি 3200। তাহলে এখন বলছি ইফ ইট ইজ সোল্ড ফর টাকা 3600, মানে আমি তো কিনছি 3200 টাকাতেই, কিন্তু আমি যদি সেটা বিক্রি করতাম 3600-এ, তাহলে কি আমার প্রফিট হবে নাকি লস হবে, এটা এখন বের করতে হবে। And যদি প্রফিট এবং লস হয় কত টাকা, কত টাকা প্রফিট কত টাকা লস। তো 3200 টাকায় তো আমি কিনে ফেলছি অলরেডি, সেই জিনিসটা তো আমার নতুন করে আসলে আর কোনো কস্ট প্রাইস থাকবে না, তো 3200টাই হচ্ছে আমার কস্ট প্রাইস। এই ক্ষেত্রে সেলিং প্রাইস আছে 3600, তো সেলিং প্রাইসটা যেহেতু কস্ট প্রাইস থেকে বেশি, তাহলে আমার অবশ্যই প্রফিট আছে, and এটা সাবট্রাক্ট করলে তো আমি আসলে প্রফিট পাই। তো প্রফিট আছে 400। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No. এনিবডি হ্যাজ এনি টাইপ অফ কনফিউশন? আছে নাই? আর টি সেলার বট 1 box of tea leaves at the rate of taka 80 per kg, selling the whole tea leaves at the rate of 75 per kg, he lost taka 500. How many kgs of tea leaves did he buy? তাহলে চিন্তা করো যে 1 কেজি টি লিভস এর দাম বা চা পাতার দাম এক কথায় যে হচ্ছে 80 টাকা, তাহলে 1 কেজি চা পাতার সেলিং প্রাইস হচ্ছে 75 টাকা, তাহলে 1 কেজিতে সে লস করতে কত? 5 টাকা, তাই না? তাহলে 1 কেজিতে সে লস করতেছে 5 টাকা। চিন্তা করো, জিনিসটা রিভার্সে চিন্তা করো যে 5 টাকা লস করতেছে আমি 1 টাকায়, 5 টাকা 1 টাকা বলছি 1 কেজিতে, 5 টাকা লস করতেছি আমি 1 কেজিতে, আমি লস করছি ইন টোটাল হলো 500 টাকায়। তাহলে 5 টাকা যদি লস লস করি আমি 1 কেজিতে, তাহলে 1 টাকা লস করি আমি 1/5 কেজিতে, 500 টাকা লস করি আমি 100 কেজি। ম্যাথটা ক্লিয়ার? আচ্ছা, Yes, এরপরে sir. পরেরটাতে আসি, বলছে যে অ্যান এক্স সেলার বাই 5 dozen of eggs at the rate of টাকা 101 per dozen and 6 dozen at the rate of taka 90 per dozen. What should be the selling price if you want to profit taka 3 per dozen? আচ্ছা, চিন্তা করে জিনিসটাকে আমি দুই ভাগে ভাগ করছি। মনে করো আমি একটা মানুষ, আমি অত ছবি ভালো আঁকতে পারি না, ধরো আমি একটা মানুষ, এটা হলো দোকান নাম্বার 1, এটা হলো দোকান নাম্বার 2। আমি ফার্স্টে এই দোকানে গেলাম, এই দোকানে দেখা গেল যে 1 ডজন ডিমের দাম হলো 101 টাকা, এই দোকানের দাম হলো 101, 1 ডজন ডিম, বাট এখান থেকে আমি কিনতেছি হলো 5 ডজন। এইটা এই এই দোকানে আমার ডিমের দাম হলো 90 টাকা, এন্ড এখান থেকে আমি কিনতেছি হচ্ছে 6 ডজন। আমি এইখানেও গেছি, তো আমি তো দুই জায়গা থেকেই আসলে ডিম কিনছি, তাই না? দুই জায়গা থেকে কিন্তু আসলে ডিম কিনতেছি। দেখো যে কস্ট প্রাইস অফ 1 ডজন অফ এগস হচ্ছে 101, তাহলে ফার্স্ট দোকানে আমার 101 টাকা। দোকানের কথাটা বলে দেওয়া নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর খাতিরে বললাম যে দুটা দুটা দোকান আছে। তো 101 টাকাতে হচ্ছে আমার 1 ডজন পাচ্ছি। তাহলে প্রথম দোকান থেকে যদি আমি কিনলাম কত টাকার জিনিস, 505 টাকার জিনিস কিনলাম না? সেম
সেকেন্ড দোকান থেকে আমি কিনতেছি হচ্ছে 1 ডজন হচ্ছে 90 টাকা, তাহলে 6 ডজন হচ্ছে 540 টাকা, তাহলে এখান থেকে কিনছি আমি 540। তাহলে আমি ইন টোটাল কত ডজন কিনছি? ইন টোটাল কিনছি হলো 5 ডজন আর 6 ডজন, মানে 11 ডজন কিনছি। এই যে 11 ডজন অফ এক্স। ইন টোটাল কত টাকা দিয়ে খরচ করছি? 505 আর 540 টাকা খরচ করছি, যেটা হলো 105। তো ইন টোটাল খরচ করছি 11 ডজনের জন্য 1045 টাকা। তাহলে আমাকে বলছে হোয়াট শুড দ্য সেলিং প্রাইস ইফ ইউ ওয়ান্টস টু প্রফিট টাকা 3 পার ডজন। তাহলে 11 ডজনের দাম যদি হয় 1045 টাকা, তাহলে 1 ডজনের দাম হচ্ছে 95 টাকা। তাহলে প্রফিট হচ্ছে আমার 3, কস্ট প্রাইস হচ্ছে আমার 95, তাহলে আমার সেলিং প্রাইস হবে 95 প্লাস 3 ইকুয়ালস টু 98। বুঝতে পারছো এটা সবাই? 15 নাম্বারটা বুঝতে পারছো? একটু ঘুরানো আছে, বাট বুঝা গেছে? Yes. আচ্ছা, এখন এখন দেখো, এই যে এক্সাম্পল দিচ্ছেন, এটা হচ্ছে একটু স্টার মার্কস করে রাখো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে আকবর, মানে একটা ছাগল, ইজ সোল্ড অ্যাট আ লস অফ 10%। আমি লস করতেছি 10%। ইফ দ্য সেলিং প্রাইস ইজ টাকা 450 মোর, দেন ইট ইজ 5% প্রফিটেবল, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? মানে ধরো আমি একটা ছাগল কিনতেছি, একটা গোট কিনলাম, ধরো গোট। এখন তো ছাগল আঁকা সম্ভব না, আমি গোট কিনলাম ধরো, হ্যাঁ। এই গোটটা আমি যখন কিনতেছি, এর কস্ট প্রাইস একটা আছে। তো আমি মনে করো এই গোটটা দুজনের কাছে বিক্রি করতেছি। একজনের কাছে আমি বিক্রি করতেছিলাম হলো 10% লসে, আরেকজনের কাছে লস, সরি, লসে। আরেকজনের কাছে আমি ধরো বিক্রি করতেছিলাম হলো 5% প্রফিটে। তো জিনিসটা যে আমি বিক্রি করতেছি, কিন্তু আমার তো কস্ট প্রাইস কি সেম থাকতেছে না? এই জিনিসটা একটু আগে আমি যখন গ্রেপের ক্ষেত্রে বুঝাইলাম, জিনিসটা সেম। যে এক জায়গায় গিয়ে আমি প্রফিট করতেছি, আর এক জায়গায় গিয়ে আমি লস করতেছি, কিন্তু জিনিসটা যখন আমি কিনছিলাম, তার তো কস্ট প্রাইস কনস্ট্যান্ট, সেটা তো আর চেঞ্জ হচ্ছে না, সেটা তো সেমই থাকবে। তো দেখো যে 10% লসের ক্ষেত্রে আমি জানি যে 10% মানে কি, 10% মানে হলো উপরে 10 নিচে 100। 10টা হচ্ছে লস, 100টা হচ্ছে কস্ট প্রাইস, টিপি লিখলাম। আবার 5% প্রফিট মানে কি, 5টা হচ্ছে আমার প্রফিট, আর 100টা সেই কস্ট প্রাইসই থাকতেছে। তার মানে কি দুই জায়গায় কস্ট প্রাইস কনস্ট্যান্টই থাকতেছে। তো এই জন্য লিখতেছে সাপোজ দ্য কস্ট প্রাইস অফ দ্য গোট বি টাকা 100, তাহলে 10% লস করলে সেলিং প্রাইস কি হবে? 100 মাইনাস 10 না, 90 টাকা। আর 5% যদি প্রফিট করি, তাহলে সেলিং প্রাইস হবে কি 100 প্লাস 5, 105 টাকা। বুঝা গেছে? বুঝতে পারছো সবাই? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? না বুঝতে পারলে রেসপন্স করো যে স্যার বুঝতে পারিনি। এটা লজ্জার কিছু কোনো বিষয় না যে স্যার বুঝতে পারি নাই। কারো কোনো কনফিউশন থাকলে বলো। No, sir. আচ্ছা, নাই? তাহলে দেখো যে প্রথম মানুষের কাছে আমি 90 টাকা বিক্রি করতেছি, দ্বিতীয় মানুষের কাছে আমি 105 টাকা বিক্রি করতেছি। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কত? দুজনের মধ্যে টাকা হলো পার্থক্য 15 টাকা। তাহলে চিন্তা করো যে যখন আমি 15 টাকায় বেশি টাকায় বিক্রি করতেছিলাম সেকেন্ড পার্সনের কাছে, তখন আমার কস্ট প্রাইস ছিল 100 টাকা। তাহলে আমাকে যেহেতু বলছে যে সেলিং প্রাইস যদি 450 টাকা বেশি হয়, সেলিং প্রাইস 15 টাকা বেশি হলে কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে সেলিং প্রাইস যদি 450 টাকা বেশি হয়, তাহলে কস্ট প্রাইস কত হবে এটা বের করতে বলা হচ্ছে। তাহলে 15 টাকা বেশি হলে কস্ট প্রাইস হচ্ছে 100, তাহলে 1 টাকা বেশি হলে কস্ট প্রাইস হচ্ছে 100/15। তাহলে 450 টাকা বেশি হলে কস্ট প্রাইস হবে 3000। বুঝতে পারছো? এক্সাম্পল 16 নাম্বারটা আমি কিন্তু স্টার মার্ক দিয়ে রাখছি, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। যেহেতু নাই, তো আজকে হচ্ছে আমরা এতটুকু পর্যন্ত রাখতেছি। নেক্সট দিন আমরা 17 থেকে শুরু করবো। তার আগে আমাকে অবশ্যই মনে করা দিবা যে 29 নাম্বার ম্যাথটা স্যার আপনি ডিসকাস করতে চাইছেন। তো 29 থেকে শুরু করবো আমরা ক্লাস 6 এর বই অ্যান্ড 7 এর বই, এক্সাম্পল 17 থেকে শুরু করবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকুক। কার কোনো কোশ্চেন আছে? নাই? তাহলে নেক্সট ক্লাস কিন্তু আমাদের দেখা হবে হচ্ছে রবিবার, নেক্সট রবিবার। সেটা আসলে আমার হবে 26 তারিখ। 26 তারিখ তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত থাকুক। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ সিরাজ, স্যার হোমওয়ার্কটা কি থাকবে? হোমওয়ার্ক তো এই যে 29 নাম্বার ম্যাথটা, Yes, sir. ক্লাস 6 এর 29 নাম্বার ম্যাথ। ঠিক আছে, আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।